বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দেশ পর্যালোচনার গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সংবিধান সংস্করণ। আপনারা জানেন সংবিধান সংস্করণের জন্য বাংলাদেশ সরকার একটি কমিশন গঠন করে দিয়েছিল। কমিশন একটি রিপোর্ট দিয়েছে, তার ভিতরে সংবিধান সংস্কার কমিশনের উল্লেখযোগ্য যে সুপারিশ সেই সুপারিশগুলো তুলে ধরছি। সংবিধানের প্রযোজ্য সকল ক্ষেত্রে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দগুলির পরিবর্তে নাগরিকতন্ত্র এবং জনগণতন্ত্রী বাংলাদেশ ব্যবহৃত হবে। ইংরেজি সংস্করণে রিপাবলিক ও পিপলস রিপাবলিক অব বাংলাদেশ শব্দগুলো থাকছে। নাগরিকতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা। সংবিধানে বাংলাদেশ নাগরিকদের মাতৃভাষা হিসাবে ব্যবহৃত সকল ভাষা এদেশের প্রচলিত ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। সংবিধানের মূলনীতি হিসাবে সৌম্য মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্রকে অন্তর্ভুক্ত করা হোক। অর্থাৎ যে জিনিসটা আগে ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বর্তমানে সেটা হবে জনগণতন্ত্রী বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের নামই চেঞ্জ হয়ে যাচ্ছে বাংলাতে, এবং ইংলিশে যেটা ছিল আগে সেটা এখনও রয়েছে পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। আরেকটি যে জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশের পূর্বের সংবিধানের মূলনীতি ছিল চারটি। এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, এটা হচ্ছে সমাজতন্ত্র এবং গণতন্ত্র, আরেকটা ছিল হচ্ছে জাতীয়তাবাদ। বর্তমানে করা হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুতত্ত্ববাদ এবং গণতন্ত্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ বর্তমানে সংবিধানের মূলনীতি হয়েছে 5টি। সংবিধান সংস্কার কমিশনের উল্লেখযোগ্য সুপারিশের ভিতরে আরও রয়েছে, কমিশন একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করছে। বর্তমানে আমাদের এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে, সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি। আরেকটি সংযোজন করা হয়েছে উচ্চকক্ষ, অর্থাৎ নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ উভয় কক্ষের যে মেয়াদ সেটা থাকবে 4 বছর। নিম্নকক্ষ গঠিত হবে সংখ্যাগরিষ্ঠ ভোটে সরাসরি নির্বাচিত সদস্যদের মাধ্যমে, যেখানে 400 আসন নিয়ে নিম্নকক্ষ গঠিত হবে। আগে ছিল 300, সেখানে 300 আসনের বিপরীতে বর্তমানে এখানে 400 আসন করা হয়েছে। উচ্চকক্ষে মোট 105 জন সদস্য সমন্বয়ে গঠিত হবে। এর মধ্যে 100 জন সদস্য জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত মোট ভোটের সংখ্যানুপাতে নির্ধারিত হবেন এবং 5 জন হবেন রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত। অর্থাৎ এখানে যে বিষয়টা বোঝানো হচ্ছে যে বর্তমান যে এককক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে সেটা এখন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হবে, এবং নিম্নকক্ষ এবং উচ্চকক্ষর ভিতরে আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, যেখানে সংখ্যানুপাতে নির্ধারিত হবে। এবং আরও যে সংবিধান সংস্করণের আরও যে সুপারিশগুলো রয়েছে সেগুলোর ভিতরে রয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। সে যদি যে কোনো 2 বার যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন, অবশ্যই সে আর অন্য কোনোবার দায়িত্ব পালন করতে পারবেন না, এবং অন্য রাজনৈতিক দলের প্রধানও হতে পারবেন না। অর্থাৎ একই ব্যক্তি যে সংসদ নেতা এবং এক রাজনৈতিক দলের নেতা হিসাবে একই সময়ে তিনি অধিষ্ঠিত থাকতে পারবেন না। সংবিধানের কিছু নতুন অধিকার যেমন খাদ্য, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, ইন্টারনেট প্রাপ্তি, তথ্য পাওয়া, ভোটাধিকার ও রাষ্ট্র পরিচালনার অংশগ্রহণ, গোপনীয়তা রক্ষা, ভোক্তা সুরক্ষা, শিশু উন্নয়ন, বিজ্ঞান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। অর্থাৎ এখানে সংবিধানের নতুন কিছু অধিকার, যেমন একজন ব্যক্তির, যেমন আগে ছিল 5টি মৌলিক অধিকার, খাদ্য, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এর ভিতর এছাড়াও রয়েছে ইন্টারনেট প্রাপ্তি, তথ্য পাওয়া, ভোটাধিকার প্রয়োগ এবং রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ, গোপনীয়তা রক্ষা, ভোক্তা সুরক্ষা, সব কিছু মিলিয়ে এখন যে অধিকারগুলোর কথা বলা হয়েছে সেটা আরও বৃদ্ধি করা হয়েছে। আসলে সংবিধান সংস্করণের আরও যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলোর মধ্যে রয়েছে সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে 21 বছর করা হবে, যেটা আগে ছিল হচ্ছে 25 বছর। কেউ যদি সংসদ
নির্বাচনে প্রার্থী হতে চেত, তাহলে তাকে অবশ্যই 25 বছর যোগ্যতা থাকতে হতো। বর্তমানে সেটা 21 বছর করা হয়েছে, প্রস্তাব করা হয়েছে। জাতীয় স্বার্থ বা রাষ্ট্রীয় নিরাপত্তা প্রভাবিত করে এমন কোনো আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের পূর্বে আইনসভার উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন নিতে হবে। অর্থাৎ রাষ্ট্রীয় যদি কোনো নিরাপত্তা প্রভাবিত বা জাতীয় কোনো স্বার্থ থাকে, সেক্ষেত্রে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ যে দুটি আইনসভা রয়েছে, সেখানে চুক্তি সম্পাদনের পূর্বে আপনাকে সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন নিয়ে তারপরে যে কোনো চুক্তিতে যাইতে হবে। মোটামুটি এই ছিল সংবিধান সংস্করণের যে উল্লেখযোগ্য সুপারিশ, তার ভিতরে এইগুলাই ছিল। সবাইকে ধন্যবাদ।